আচ্ছা, ক্লাস টু আজকের আমাদের আলোচনা হচ্ছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় আমাদের বিস্তারিত আলোচনা আগে হয়ে গেছে। রাজনৈতিক দল ব্যবস্থা ও ভারতের রাজনৈতিক দলসমূহ, ঠিক আছে। এই চ্যাপ্টারের আমরা কি জানবো, এরপরে আমরা জানবো ওয়ান লাইনার। আগের দিন আমরা কি জেনেছি, আগের দিন আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি, ভিডিওটা যে দেখে নাও। তারপরে এই ওয়ান লাইনারগুলো তোমরা মুখস্থ করার জন্য, তারপরে গিয়ে কী আসবে, এমসিকিউ, ঠিক আছে, প্র্যাকটিস করবো আমরা। তাহলে প্রথম কোশ্চেন, রাজনৈতিক দল কাদের, 1 নম্বর কোশ্চেনটা আসেনি। রাজনৈতিক দল কাদের দ্বারা গঠিত হয়? রাজনৈতিক দল দেশের নাগরিকদের দ্বারা। বিদেশিদের কিন্তু কোনো অধিকার রাজনৈতিক দলের ওপর নেই। রাজনৈতিক দল বলতে কি বোঝায়? সমমতাদর্শে বিশ্বাসী। একটা রাজনৈতিক দল হতে গেলে কি দরকার? সমমতাদর্শ, একই মতাদর্শে বিশ্বাসী সংঘবদ্ধ জনসমাজ। কিছু মানুষ একসাথে হয়, সাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। সাংবিধানিক উপায় মানে ভোটিং পদ্ধতিতে ক্ষমতা দখলের চেষ্টা করে। আর তাদের তারপরে কাজ হয় কি? জাতীয় স্বার্থকে রক্ষা করা। সে রাজ্যের বলো, সেটা দেশের বলো, জাতীয় স্বার্থকে রক্ষা করা প্রত্যেকটা রাজনৈতিক দলের মেন প্রধান কাজ। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? দেশের জাতীয় স্বার্থ রক্ষা করা, ঠিক আছে, এবং নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা দখল করা, এটাই প্রত্যেকের লক্ষ্য। আচ্ছা, তারপরে দেখি যে রাজনৈতিক দলের উদ্ভব সর্বপ্রথম কোথায়? ইংল্যান্ডে। সর্বপ্রথম কোথায়? ইংল্যান্ডে। কারণ ভালো করে বোঝো, সেই জন লকের উদারনৈতিক গণতন্ত্র আসার পরে 1688 ইংল্যান্ডে প্রথম কিন্তু গৌরবময় বিপ্লব হয়। রাজতন্ত্র থেকে, তার আগে রাজতন্ত্র চলছিল গোটা বিশ্বে, তখন কী চলছিল? রাজতন্ত্র। ইউরোপে রাজতন্ত্র ছড়িয়ে গেছিলো। তারপরে গিয়ে রাজতন্ত্র থেকে, মোনার্কি থেকে একদম গণতন্ত্র, ডেমোক্রেসিতে চলে আসে, শিফট হয়। কোথায় প্রথম গৌরবময় বিপ্লব কোথায় হয়? 1688। সেই গৌরবময় বিপ্লব থেকে মানুষ আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি দেশই কি গণতন্ত্র। কিন্তু প্রায় প্রতিটি দেশে যে গণতন্ত্র আছে সেটা কিসের জন্য? আগে কিন্তু রাজতন্ত্র ছিল, তার রাজতন্ত্র থেকে শিফট হয়েছে কবে? 1688 ইংল্যান্ডে প্রথম জনগণ বুঝতে পেরেছে যে রাজা যা বলবে তাই করলে হবে না। আমাদের জনগণেরও যে স্বাধীনতা আছে, ব্যক্তির স্বাধীনতা যে আছে, সেটা প্রথম কোথায় দেখা যায়? গণতন্ত্র। 1688 ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব। ইতিহাস আমরা পড়েছি কিন্তু সেইভাবে মনে নেই তোমাদের, কিন্তু এই জিনিসটা মাথায় রাখো। ইংল্যান্ডে প্রথম গৌরবময় বিপ্লবে 1688। তারপরে গোটা দুনিয়া বুঝতে পারে গণতন্ত্র বলে একটা জিনিস আছে, জনগণ শাসন ক্ষমতার ঊর্ধ্বে যেতে পারে। জনগণই নির্বাচন করবে সরকারকে, আর সরকারই চাইলে জনগণকে আবার কি করতে পারবে? সে পতন করাতে পারবে। যেমন আমাদের এখানে দেখো, মমতা ব্যানার্জি সরকার ছিল, কেউ ভেবেছিল পতন করাতেই পারবে না, কিন্তু কি হয়ে গেল? এই ভোটের দেখো যে এখন বিজেপি চলে এলো, টিএমসি হেরে গিয়ে বিজেপি চলে এলো। তাই এরকম কোনো ব্যাপার না, গণতান্ত্রিক জনগণই মেন কথা বলবে। জনগণ চাইলে সরকারকে রাখবে, জনগণ চাইলে সরকারকে কি করতে পারবে? আবার চেঞ্জ করতে পারবে, এটা যেন অপসারণও করতে পারবে। তাহলে জনগণের ক্ষমতাই হচ্ছে মেন। রাষ্ট্রীয় ক্ষমতাকে কী করা হয়েছে? সংকোচন করা হয়েছে। এটাই হচ্ছে গণতন্ত্র। রাষ্ট্রীয় ক্ষমতাকে কি করা হয়েছে? সংকোচন করে দেওয়া হয়েছে। আর ব্যক্তিগত স্বাধীনতাকে কি করা হয়েছে? বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এটা যেন মাথায় থাকে। তাহলে কি আমাদের কি দাঁড়ালো? এইবার দাঁড়িয়ে আমরা জানবো যে ইংল্যান্ডে প্রথম সৃষ্ট দুটো দল কী কী? হুইগ আর টোরি। আচ্ছা, ইংল্যান্ডে কখন টোরিটা টয়কার হবে? ইংল্যান্ডে কখন প্রথম রাজনৈতিক দলের সৃষ্টি হয়? সপ্তদশ শতাব্দীতে, রানী এলিজাবেথের সময়, ঠিক আছে। প্রাচীন গ্রিস ও রোমে দল ব্যবস্থা কেমন ছিল? প্রাচীন গ্রিসে কিন্তু ছিল, প্রাচীনকালে গ্রিসের কথা, আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে গ্রিসের কথা অনেক পড়েছি। তো প্রাচীন গ্রিসে কীরকম ছিল? বংশ গোষ্ঠী কেন্দ্রিক ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু সেটা নেই। আচ্ছা, প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় দেখা যায়? কিছু জায়গায় প্রত্যক্ষ গণতন্ত্র, তাও সুইজারল্যান্ডের কিছু ক্ষুদ্র ক্যান্টনে প্রত্যক্ষ গণতন্ত্র আর পরোক্ষ গণতন্ত্র কী জিনিস ভালো করে বোঝো। পরোক্ষ গণতন্ত্র মানে এখন যেটা আমরা যে ভোট দিই, ভোটিং সিস্টেমটা কেমন? আমরা ধরো আমাদের বর্ধমানে এক্সাম্পল দিচ্ছি, বর্ধমানে এই যে দাঁড়িয়েছে, আমাদের এখানে বিজেপি থেকে একজন দাঁড়িয়েছে, টিএমসি থেকে একজন দাঁড়িয়েছে, সিপিএম থেকে একজন দাঁড়িয়েছে। আমরা যাকে জেতালাম, ধরো আমরা যাকে জেতাচ্ছি, যে বিধায়ক হচ্ছে, সেই বিধায়ক যদি আবার ওখানে যে আরেকজনকে সাপোর্ট করছে, ঠিক আছে, পার্লামেন্টে গিয়ে বা বিধানসভাতে গিয়ে অন্য একজনকে সাপোর্ট করছে, তাহলে সেটা তার ব্যাপার। তাহলে আমরা কী করছি? আমরা ডিরেক্টলি কিন্তু নরেন্দ্র মোদীকে ভোট দিচ্ছি না। ভোট দিচ্ছি কাকে? আমাদের এখানে যে দাঁড়াচ্ছে তাকে আমরা ভোট দিচ্ছি। সে আবার গিয়ে নরেন্দ্র মোদীকে সাপোর্ট করছে যদি বিজেপি জেতে। বুঝতে পেরেছো কী বললাম? তাহলে গিয়ে এটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। আমরা নির্বাচন করছি একটা প্রতিনিধিকে, সে যে অন্য কাউকে আবার কি করছে? সাপোর্ট করছে। এটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ মানে কি? সরাসরি ধরো নরেন্দ্র মোদী আছে প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী একাই শাসন করছে, মানে একাই শাসন করছে, মানে কোনো বিধায়ক নেই, কোনো এমপি নেই, এরকম ব্যাপার। এ প্রত্যক্ষ ডিরেক্ট শাসন করছে। এরকম এত বড় দেশে এই ডিরেক্ট শাসন করা পসিবল নয়। তাই আমরা
কোন গণতন্ত্রে বাস করি? পরোক্ষ গণতন্ত্রে। কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় দেখা যায়? এখনও সুইজারল্যান্ডে কিছু ক্ষুদ্র ক্যান্টনে, খুব ছোটো জায়গায়। আচ্ছা, পরোক্ষ গণতন্ত্র, বিশাল জনসংখ্যার দেশে কোন ধরনের গণতন্ত্র উপযুক্ত? পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এটা বুঝে নাও, বুঝে গেলে কিন্তু কোশ্চেন কিন্তু পারবে। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে কিন্তু প্রত্যেক বড় দেশ, বেশি জনসংখ্যার দেশ হলে কিন্তু এটাই সবথেকে কার্যকরী। আচ্ছা, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রধান ভিত্তি কী? প্রধান ভিত্তি কিন্তু পরোক্ষ গণতন্ত্রে কিন্তু রাজনৈতিক দল থাকতেই হবে, এটা প্রধান ভিত্তি। আচ্ছা, বর্তমানে গণতন্ত্রের প্রাণস্বরূপ কাকে বলা হয়? দল ব্যবস্থাকে। গণতন্ত্র থাকলে দল ব্যবস্থা থাকতে হবে, একটাই দল নয়। গণতন্ত্র যেখানে আছে সেখানে বহু দল আছে, বা দুটো তিনটে বেশি দল থাকতে হবে, তবেই গণতন্ত্র। বিরোধী দলও থাকতে হবে, বিরোধী দলের উপস্থিতি এটাও কিন্তু গণতন্ত্রকে কী করে? শক্তিশালী করে। এটা যেন মাথায় থাকে। শাসক কিছু ভুল করলে বিরোধী দল বলতে পারবে। আচ্ছা, মধ্যযুগে দল ব্যবস্থার ওপর কাদের প্রভাব ছিল? অভিজাত, পুরোহিত ও বণিক শ্রেণীর। কাদের প্রভাব ছিল? অভিজাত, পুরোহিত ও বণিক শ্রেণীর। আচ্ছা, এডমন্ড বার্কের মতে রাজনৈতিক দলের উদ্দেশ্য কী? রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করা। আমি বারবার বলেছি, এই জিনিসটা মাথায় রাখবে। আচ্ছা, তারপরে 15, ম্যাকাইভারের মতে রাজনৈতিক দল কোন উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে? দেখো, বৈধ ও সাংবিধানিক উপায়ে। কোন উপায়ে? বৈধ। রাজনৈতিক দল সবসময় সাংবিধানিক উপায়ে, ভোটিং পদ্ধতিতে যায় না, কাউকে মারধর করে নিয়ে নিল, এরকম তো হতে পারে না। কি করে? বৈধ ভোটিং পদ্ধতিতে, সাংবিধানিক উপায়ে কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের চেষ্টা করে। আচ্ছা, ল্যাসওয়েলের মতে রাজনৈতিক দলের প্রধান কাজ কি? নির্বাচনের কর্মসূচি স্থির করা ও প্রার্থী ঘোষণা করা। আচ্ছা, রাজনৈতিক দলের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। একটি নির্দিষ্ট সমমতাদর্শে বিশ্বাসী। ওরা সবাই কী করে? রাজনৈতিক দলে সমমতাদর্শে বিশ্বাসী, একই মতাদর্শে বিশ্বাসী। ধরো আমি বিজেপির কথা ভাবো, বিজেপি এই যে জিতেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিজেপির সবাই একটা মতাদর্শে কিন্তু বিশ্বাসী, যে হিন্দুত্ববাদী। ডিরেক্ট আমাদের মুখ্যমন্ত্রীও বলছে, মানে সবাই বলছে যে হ্যাঁ, হিন্দুত্ববাদী একটা পার্টি, তাহলে বোঝাই যাচ্ছে। তাই একই মতাদর্শ, সবাই বিশ্বাসী, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, স্বাধীন ভারতে প্রথম দল ব্যবস্থা কবে সাংবিধানিক স্বীকৃতি পায়? 1985 সালে। কত সালে? 1985 সালে। কীরকম? এই সময় 1985 সালে কততম সংবিধান সংশোধন করে? 52তম সংবিধান সংশোধন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন তোমাদের আসবেই, এটা যেন মাথায় থাকে যে ভারতের দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় এই টাইমেই। কিন্তু এই যে যারা জেতার পরে, ধরো আমরা কাউকে ভোট দিচ্ছি একজন, এই দলচ্যুত কিন্তু সহজে করা যাবে না। আমরা ভোট দিলাম একজনকে, ধরো আমরা এখানে যাকে ভোট দিচ্ছি সে যে ওখানে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমরা ধরো পার্লামেন্টের ভোট হচ্ছে, মানে লোকসভার ভোট হচ্ছে, লোকসভার ভোটে আমাদের এখানে দাঁড়িয়ে আমরা একজনকে ভোট দিচ্ছি। আমরা ধরো টিএমসির কাউকে ভোট দিয়েছিলাম আগের বারে, কি কীর্তি আজাদ ছিল, কীর্তি আজাদ যে ওখানে গিয়ে টিএমসি চেঞ্জ হয়ে বিজেপিতে হয়ে গেল। এই দল বদলু, এই ব্যাপারটা কিন্তু 1985 সালের এই 52তম সংবিধান সংশোধন করে আটকে দেওয়া হয়েছিল, যে কেউ কিন্তু দলত্যাগ বিরোধী আইন নিয়ে আসা হয়। কী নিয়ে আসা হয়? দলত্যাগ বিরোধী আইন। কেউ সরাসরি একা কিন্তু কোনো দল ত্যাগ করে অন্য দলে যেতে গেলে তার পদও চলে যাবে, এটা যেন মাথায় থাকে। কিন্তু সেটা একা, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মিলে যদি চলে যায়, যেমন এখন টিএমসির হাল হচ্ছে, দেখো টিএমসির 20 জন সাংসদ বলছে যে আমরা একসাথে দল চেঞ্জ করে দেবো, মানে টিএমসি, তাহলে আমরা টিএমসি কিন্তু বিজেপিকে সাপোর্ট করবে কোনো দিক থেকে, ঠিক আছে। এইটা কিন্তু যেহেতু একসাথে সব সাংসদরা যাচ্ছে, রাঘব চড্ডা যখন থেকে যখন রাজ্যসভার ম্যাক্সিমাম জনকে নিয়ে বেরিয়ে গেল, এটা তখন বিজেপিতে চলে গেল, তখন তার পদ যাবে না, ম্যাক্সিমাম জন যেতে হবে। একা একা কিন্তু কেউ দল ত্যাগ করলেই, একা একজন বা দুজন একটা দলের কেউ দল ত্যাগ করলে কিন্তু তার পদ চলে যাবে, এটা যেন মাথায় থাকে। তাহলে কবে আসে? 1985 সালে। কততম সংবিধান সংশোধন? 52তম সংবিধান সংশোধনে ভারতের এই স্বাধীন ভারতের প্রথম দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়। আচ্ছা, রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ কি? নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন ও পরিচালনা করা, রাজনৈতিক দলের এটাই কাজ। আচ্ছা, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? আমরা জানি, আগেও জেনেছি 1950 সালের 26শে জানুয়ারি, কিন্তু কবে তৈরি হয়? 1949 সালের 26শে নভেম্বর। তৈরি হওয়ার ডেট কিন্তু আলাদা, তার 2 মাস পরে কিন্তু কার্যকরী হয়, আমাদের সামনে আসে। প্রথম গণপরিষদে অ্যাডপ্ট করে, ঠিক আছে, তারপরে গিয়ে আমাদের সামনে আসে। মূল সংবিধানে কতগুলো ধারা বা আর্টিকেল ছিল? 395টা ধারা, আর 22টি পার্ট ও 8টি শিডিউল ছিল। হ্যাঁ, 8টি শিডিউল মানে তফসিল, এটা তফসিল লিখতে হতো, 8টি তফসিল ছিল। বর্তমানে ভারতে 470টিরও বেশি ধারা, 22টি পার্ট এখন হয়েছে 25টা, আর 8টা শিডিউল সেটা হয়ে গেছে বেড়ে 12টা শিডিউল,
ঠিক আছে। সংবিধানের সংশোধনের নিয়ম কত নম্বর ধারায় আছে? 368, 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনের নিয়ম আছে। কোন সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়? সব থেকে বেশি সংবিধান সংশোধন হচ্ছে কত সালে? 1976 সালে। কততম সংবিধান সংশোধন? 42তম। এটা আমরা আগেই 11-এ পড়েছি। তাহলে কত সালে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন। অনেক পরিবর্তন হয় ভারতে, যেমন প্রস্তাবনা একবার পরিবর্তন হয়, ঠিক আছে। সেটা কত সালে? 1976 সালে 42তম সংবিধান সংশোধন। অনেক কিছু সংবিধান সংশোধন হচ্ছে, অনেক বড় একটা সংশোধন হয়েছে। কবে? 1976 সালে 42তম। এতে কিন্তু প্রচুর সংবিধান সংশোধন হয়েছে। আচ্ছা, ভারতে কী ধরনের দলীয় ব্যবস্থা বর্তমান রয়েছে? বহু দলীয় ব্যবস্থা। কোশ্চেন আসবে, ভারতে কোন ধরনের দলীয় ব্যবস্থা আছে? বহু দলীয় ব্যবস্থা। ভাষাভিত্তিক রাজনৈতিক দলের একটি উদাহরণ দাও। ডিএমকে, দ্রাবিড় মুন্নাত্রা কাজাগম, ডিএমকে, টিডিপি, ঠিক আছে, তেলেগু দেশম যে পার্টি আছে। তারপরে দেখো টিডিপি বা তেলেগু দেশম পার্টি কোন ভাষার ওপর ভিত্তি করে গঠিত? তেলেগু ভাষার ওপর ভিত্তি করে পার্টি হয়েছে, ঠিক আছে। আর ডিএমকে, দ্রাবিড় মুন্নাত্রা কাজগম, এটা কিসের ভাষা? ঠিক আছে, তামিল ভাষার ওপর। এটা যেন মাথায় থাকে। এআইএডিএমকে, তামিলনাড়ুর তামিল ভাষাভিত্তিক দল, এটা যেন মাথায় থাকে। একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নাম যদি বলা হয়, অকালি দল, পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের ধর্মভিত্তিক। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দলগুলো সম্পর্কে একটু জানতে হবে। একটি জাতপাত ভিত্তিক রাজনৈতিক দলের নাম বহুজন সমাজবাদী পার্টি, বিএসপি, ঠিক আছে। ইউপিতে আছে কিন্তু বহুজন সমাজবাদী পার্টি। আচ্ছা, বিএসপি ছাড়াও জাতপাত ভিত্তিক অন্য দুটি দলের নাম বিহারের আরজেডি এবং জেডিইউ, ঠিক আছে। শিবসেনা কোন রাজ্যের একটি আঞ্চলিক দল? মহারাষ্ট্রের মারাঠি ভিত্তিক কিন্তু আঞ্চলিক দল। আচ্ছা, জাতীয় দল হওয়ার একটি অন্যতম প্রধান শর্ত কি? 4টি বা তার রাজ্যে 6% বৈধ ভোট। এটা একবারে কিন্তু আমার মূল ভিডিওটা দেখে নেবে, ওখানে আমি পুরো ক্লিয়ারলি আরও 2-3টে যে ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওখান থেকে মনে রাখবে, সব থেকে বেশি সুবিধা যেটাই আসবে। 4টি বা তার রাজ্যে 6% বৈধ ভোট পেতে হবে, ঠিক আছে। একটা রাজ্য থেকে হবে না, 4টি রাজ্যে পেতে হবে, তাহলে জাতীয় দল। আচ্ছা, জাতীয় দল আমাদের কটা আছে? জাতীয় দল এখন আছে 6টা। এটা যেন মাথায় থাকে। কে জাতীয় দল মানে একদম কেন্দ্রে আছে। কি আছে? বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, তারপরে আমাদের আপ আছে, ঠিক আছে, এনপিপি আছে, আর হচ্ছে বিএসপি আছে। এইগুলো যেন মাথায় থাকে। বর্তমানে লোকসভায় মোট আসন সংখ্যা কতগুলো? 543টি মোট আসন সংখ্যা। কমপক্ষে কয়টি রাজ্যে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি পেলে জাতীয় দল হওয়া যায়? 4টি রাজ্যে আঞ্চলিক দল হতে হবে। আর জাতীয় দল হতে গেলে 6% ভোটের পাশাপাশি লোকসভায় কয়টি আসন জিততে হবে? 4টি আসন। এগুলো যেন মাথায় থাকে, বলে দিয়েছি, ওই ভিডিওটা দেখলে সব থেকে ক্লিয়ার হবে। জাতীয় দল হতে গেলে কমপক্ষে কয়টি আলাদা রাজ্য থেকে 2% লোকসভা আসন পেতে হবে? 3টি আলাদা রাজ্য থেকে 10 থেকে 12টি আসন মোটামুটি পেতে হবে। কারণ এই হিসাবটা কীরকম? 3টি আলাদা রাজ্যে 10 থেকে 12টি আসন, 2% মানে কি? লোকসভায় টোটাল সিট টোটাল সদস্য কতজন? 543 জন। তার 2% কত হচ্ছে? 11 থেকে 12টি আসন। তাহলে 12টি আসন পেয়ে গেলেই লোকসভায় তাহলে জাতীয় দল হয়ে যেতে পারবে। আচ্ছা, বর্তমানে 2024 অনুযায়ী ভারতে কয়টি জাতীয় দল আছে? 6টি। কে? বিজেপি, কংগ্রেস, সিপিএম, বিএসপি, এনপিপি আর আপ, ঠিক আছে। এগুলো সম্পর্কে সবাই, এনপিপি এটা হচ্ছে মেঘালয়ের একটা পার্টি, হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। ভারতের 6টি জাতীয় দলের নাম কি? এখানে দেওয়া আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন আসবেই, এটুকু জেনে রাখো। এই চ্যাপ্টারটার নামই কিন্তু রাজনৈতিক দলসমূহ। এটা কিন্তু দল ব্যবস্থা ভালো করে, ভারতের কীরকম দলীয় ব্যবস্থা? ভারতে বহু দলীয় ব্যবস্থা, এটা কোশ্চেন আসবে। আর কটা দল আছে জাতীয় দল? জাতীয় দল, এই জাতীয় দলগুলোর নাম কিন্তু আসবে, মাথায় যেন থাকে। 6টি জাতীয় দল আছে। আপ এর পুরো নাম কি? আম আদমি পার্টি, আমরা জানি। এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি, কোথায় আছে বললাম? মেঘালয়। আচ্ছা, তারপরে কি আঞ্চলিক দল হতে গেলে বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেতে হয়? এবার আঞ্চলিক দল কটা ভাগে ভাগ আছে? একটা জাতীয় দল, একটা আঞ্চলিক দল। আঞ্চলিক দল মানে একটা রাজ্যে থাকে, ঠিক আছে। কয়েকটা রাজ্যও থাকতে পারে, কিন্তু বেশি 4টের বেশি রাজ্যে থেকে গেলে আঞ্চলিক দল হলে, যদি আঞ্চলিক দল হয় তাহলে কী হয়ে যাবে? তাহলে সে জাতীয় দল হয়ে যাচ্ছে। তাহলে আঞ্চলিক দল ধর টিএমসি আমাদের এখানেই আছে, শুধু এই টিএমসি আমাদের এখান থেকে মুছে গেল মানে হয়ে গেল, আর আঞ্চলিক দল থাকবে না, মানে ও যদি আর ভোট না পায়, ঠিক আছে, মুছেও যেতে পারে। কিন্তু জাতীয় দল কিন্তু যেমন বিজেপি, কংগ্রেস, এগুলো কিন্তু চট করে মুছবে না। আচ্ছা, আঞ্চলিক দল বা রাজ্য দল হতে গেলে বিধানসভায় কমপক্ষে কয়টি আসন জিততে হবে? কমপক্ষে 2টি আসন জিততে হবে, এটা যেন মাথায় থাকে। আঞ্চলিক দল হিসাবে স্বীকৃতি পেতে গেলে বিধানসভায় মোট আসনের কত শতাংশ আসন জিততে হবে? মোট আসনের 3% বা 3টি আসন। লোকসভা নির্বাচনে প্রতি 25টি আসনের জন্য কমপক্ষে কয়টি আসন জিতলে আঞ্চলিক দল হওয়া যায়? কমপক্ষে 1টি আসন।
সব এইগুলো কিন্তু একবারে বলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য আঞ্চলিক দলের নাম তৃণমূল কংগ্রেস, এখন আর এরপরে উল্লেখযোগ্য থাকবে না, আর হচ্ছে ফরওয়ার্ড ব্লক। আসামের একটি আঞ্চলিক দলের নাম অসম জাতীয় পরিষদ, আসাম জাতীয় পরিষদ। আচ্ছা, জাতীয় দলের প্রধান কাজ কি? দেশব্যাপী সমগ্র জাতীয় স্বার্থ রক্ষা করা। আঞ্চলিক দলের প্রধান কাজ কি? নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলের স্থানীয় স্বার্থ রক্ষা করা। ঠিক আছে, এরপরে দেখো, ভারতের দল ব্যবস্থার একটি বড় ত্রুটি কি? এটি মূলত ব্যক্তিকেন্দ্রিক দল ব্যবস্থা। ভারতের দল ব্যবস্থায় একটু ত্রুটি, কিছু কিছু তো ত্রুটি থাকে, ব্যক্তিকেন্দ্রিক দল ব্যবস্থা হয়ে যায় কিছু ক্ষেত্রে। যেমন আমাকে টিএমসির কাকে থেকে ভোট দিত? সবাই মমতা ব্যানার্জিকে থেকে ভোট দিত, এরকম একটা ব্যাপার। ভারতীয় রাজনীতিতে বর্তমানে কোন প্রবণতা সবথেকে বেশি দেখা যাচ্ছে? ভাঙা করার রাজনীতি। এই এমএলএদের ওইখানে চলে যাচ্ছে, ওই এমএলএরা এইখানে চলে আসছে, এই যে ভাঙা করার, কোনো রাজনৈতিক দলকে ভেঙে দেওয়া হচ্ছে, এই ভাঙা করার রাজনীতি কিন্তু চলছে। আচ্ছা, ভারতের রাজনীতিতে বর্তমানে কিসের অভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে? শক্তিশালী বিরোধী দল। কোনো শক্তিশালী বিরোধী দল থাকছে না। টিএমসি যখন ছিল কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না, এখন বিজেপি সরকার এসেছে, এখনও শক্তিশালী বিরোধী দলের আমাদের কিন্তু অস্তিত্ব দেখা যাচ্ছে না। কে বিরোধিতা করবে? কোনো শক্তিশালী বিরোধী দলই নেই। আচ্ছা, ভারতীয় গণতন্ত্রের পরিপন্থী একটি রাজনৈতিক ত্রুটি উল্লেখ করো। জাতপাত ও ধর্মভিত্তিক রাজনীতি। প্রত্যেকটা রাজনীতি কিন্তু ধর্মভিত্তিক আর জাতপাত ভিত্তিক হচ্ছে, যেটা মানুষের জন্য, এই আমাদের ভারতের যে ভারত যে ধর্ম নিরপেক্ষ, এটার জন্য কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। ঠিক আছে, আচ্ছা, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ফলে সাধারণ মানুষ কিসের শিকার হচ্ছে? রাজনীতিতে দুর্বৃত্তায়নের শিকার হচ্ছে। বুঝতেই পেরেছো, টিএমসিকে দেখলেই বুঝতে পারবে। এত ত্রুটি সত্ত্বেও গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য কাদের কোনো বিকল্প নেই? রাজনৈতিক দলগুলির কোনো বিকল্প নেই। এই হচ্ছে কোশ্চেন, এইভাবেই আমরা পড়ব। এরপরে এমসিকিউ নিয়ে আসবো গুরুত্বপূর্ণ, তারপরে 6 চ্যাপ্টার করব, তাহলেই আমাদের কিন্তু এই পলিটিক্যাল সায়েন্স কিন্তু থার্ড সেমিস্টার শেষ হয়ে যাবে। এইভাবেই বুঝে করবো। প্রথম থেকে যদি ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু প্রথমে বুঝবে। নোটসগুলো স্মার্ট নোটস বানানো হচ্ছে, তার মধ্যে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষার সময় পড়তে কোনো অসুবিধা না হয়। এইভাবে পড়ানো হচ্ছে। এখনও পর্যন্ত গোটা ওয়েস্ট বেঙ্গলে এরকম স্মার্ট নোটস কিন্তু কেউ তৈরি করছে না। এটুকু আমার যা ধারণা, তোমাদের জন্যই করা হচ্ছে। তোমরা সবাই দেখো, ভালো করে পড়ো। ম্যাক্সিমাম 40-এ 40 পাওয়ার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই বুঝে নাও। পলিটিক্যাল সায়েন্স কিন্তু বোঝার সাবজেক্ট, শুধু নোটস লেখো না। নোটস লিখে কোনো লাভ হবে না। খাতা ভর্তি করে নোটস লেখা, নোটস বই বা মার্কেটে অনেক আছে, তো নোটস লিখে কোনো লাভ নেই। শুধু মাথায় বোঝার চেষ্টা করো। এমসিকিউ যেখান থেকে খুশি আসতে পারে, তাই বোঝার সিলেবাসটা, পুরো চ্যাপ্টারটা যদি বুঝে যাও, তাহলে গিয়ে তোমাদের কাছে কিন্তু ইজি হয়ে যাবে। এই কথাটা একদম মাথায় রেখো। আমি বুঝিয়ে পড়াবো, একদম ডেফিনেটলি বলছি। কোনো কোশ্চেন তোমাদের ডাউট থাকবে না। ঠিক আছে, কিছু কোশ্চেন তোমাদের মুখস্থ রাখতে হবে, যেগুলো কোটেশন আছে সেগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু বোঝার যে কোশ্চেন সব কিন্তু আমার এই ভিডিও দেখলে আনসার দিয়ে দিতে পারবে। তোমরা এইভাবে পড়তে থাকো, আমি আছি তোমাদের পাশে।